একদিন মামা ও মামি ঝগড়ার সময় রাগের মাথায় মামা মামিকে ৩ তালাক দিয়ে দেয়। এরপর তারা ভুল বুঝতে পেরে আবারও সংসার করতে চায়। তাই মামিকে হিল্লা বিয়ে দিতে হয়, তাও আবার আমার সাথে। এরপর কি কি হলো জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। তো চলো আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। আমার নাম রিফাত, বয়স ১৯, সবেমাত্র কলেজে উঠেছি। জীবনটাকে তখন দেখছিলাম রঙিন চশমার মধ্যে দিয়ে। ছোটবেলা থেকেই শরীরচর্চার প্রতি আমার একটা বিশেষ ঝোঁক ছিল, যার ফলে নিয়মিত জিমে গিয়েছি। এর সাথে যোগ হয়েছে আমার পূর্বপুরুষদের থেকে পাওয়া সুঠাম শারীরিক গঠন। এই দুয়ের মিশ্রণে আমার বডিটা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল, যা আমি নিজেও জানতাম, এবং এই নিয়ে একটা গর্ব ছিল আমার মধ্যে। সত্যি কথা বলতে, এই আকর্ষণীয় চেহারার কারণেই কলেজে এখনো পর্যন্ত কোনো মেয়ে আমার ভালোবাসার প্রস্তাবে না বলেনি। আমিও এই সুযোগের সদ্ব্যবহার করেছি পুরোপুরি। প্রজাপতির মতো এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেরিয়েছি। একাধিক মেয়ের সাথে প্রেম করেছি এবং তাদের কাছে নিজের পৌরুষ জাহির করেছি। জীবনটা চলছিল বেশ ভালোভাবেই, কোনো দায়িত্ব নেই, কোনো গভীর চিন্তা নেই, শুধুই আনন্দ আর সুখ। একদিন এক সকালে যখন আমি জিমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, মা হঠাৎ করে আমার ঘরে ঢুকলেন। তার মুখে একটা চিন্তার ছাপ, যা আমার ঠিক ভালো লাগলো না। তিনি বললেন, রিফাত, তৈরি হয় নে, আমরা তোর মামার বাড়ি যাব। আমি অবাক হলাম। কোনো কথা নেই, কোনো খবর নেই, হঠাৎ মামার বাড়ি যাওয়ার কারণ কি? আমি জিজ্ঞাসা করলাম, কেন মা, হঠাৎ কোনো সমস্যা হয়েছে নাকি? মা সরাসরি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, গেলেই দেখতে পাবি, এখন বেশি প্রশ্ন না করে তৈরি হয় নে। মায়েরই এড়িয়ে যাওয়ার স্বভাব আমার কৌতূহল আরো বাড়িয়ে দিল। আমি আর কথা না বাড়িয়ে তৈরি হতে লাগলাম। মনে মনে ভাবছিলাম, নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার ঘটেছে, না হলে মা এভাবে হুট করে আমাকে নিয়ে যেতেন না। গাড়িতে ওঠার পরও বেশ কিছুক্ষণ সবকিছু থমথমে ছিল। আমি বাইরের দৃশ্য দেখছিলাম আর মা চুপচাপ বসেছিলেন। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। আমি আর থাকতে না পেরে আবার জিজ্ঞাসা করলাম, মা, এবার তো অন্তত বলো কি হয়েছে, আমার চিন্তা হচ্ছে। আমার বারবার অনুরোধে অবশেষে মা মুখ খুললেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে যা বললেন, তা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ঘটনাটা হলো আমার বড় মামাকে নিয়ে। প্রায় অনেক বছরই হলো বড় মামার বিয়ে হয়েছে। আমি সেই বিয়েতে উপস্থিত থাকতে পারিনি, কারণ তখন আমার ফাইনাল পরীক্ষা চলছিল। মামা খুব ভালোবেসে মামিকে বিয়ে করেছিলেন, কিন্তু এত বছরেও তাদের কোনো সন্তান হয়নি। তাতে আবার মামার সংসারে চরম অভাব অনটন, দিন আনি দিন খাই অবস্থা যাকে বলে, ঠিক তাই। মামা একটা ছোটখাটো কারখানায় কাজ করতেন, যা দিয়ে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ছিল। এই দারিদ্র্য আর সন্তান না হওয়ার কষ্ট, দুটো মিলিয়ে মামা মামির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন আগে এমনই এক ঝগড়ার সময় পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায়। মামা প্রচণ্ড রেগে গিয়ে জ্ঞানশূন্য অবস্থায় মামিকে জোরে জোরে ২-৩টা থাপ্পড় দিয়ে পরপর ৩বার তালাক শব্দটি উচ্চারণ করে বসেন। এই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি বললাম, তালাক দিয়ে দিয়েছে? তার মানে তো তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, তাই না? মা আমার দিকে তাকিয়ে বললেন, তোর মামি মেয়েটা যে কতটা ভালো তা তুই জানিস না? ওর মতো শান্ত আর সংসারী মেয়ে হয় না। ওই মামার ওইটুকু আয়েও হাসি মুখে সংসার করে যাচ্ছিল, কোনোদিন একটা অভিযোগ পর্যন্ত করেনি। ঝগড়ার সময় মামাই বেশি চেঁচামেচি করত। মায়ের গলায় মামির জন্য একটা স্পষ্ট সহানুভূতি ফুটে উঠল। তিনি বলতে থাকলেন, এখন সমস্যাটা আরো জটিল হয়েছে। তোর মামার রাগ কমে যাওয়ার পর নিজের ভুল বুঝতে পেরেছে। সে এখন পাগলের মতো হয়ে গেছে। সে কোনোভাবেই তোর মামিকে ছাড়তে চায় না, আবারও একসাথে সংসার করতে চায়। কিন্তু নিয়ম অনুযায়ী একবার ৩ তালাক হয়ে গেলে সেই স্বামীর কাছে সরাসরি ফিরে যাওয়ার কোনো পথ নেই। আমি বললাম, তাহলে উপায় কি মা? মা আমার হাতটা শক্ত করে ধরে বললেন, উপায় একটাই, আর সেটা হলো হিল্লা বিয়ে। হিল্লা বিয়ের ব্যাপারে আমার অল্প অল্প ধারণা ছিল। আমি যতটুকু জানি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে ৩ তালাক দেয়, তাহলে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যদি তারা পুনরায় একসাথে থাকতে চায়, তবে স্ত্রীকে প্রথমে অন্য একজন পুরুষকে আইনসম্মতভাবে বিয়ে করতে হবে, সেই দ্বিতীয় স্বামীর সাথে মিনিমাম ২-১ দিন সংসার করতে হবে, এবং তারপর সেই স্বামী তাকে তালাক দিলেই কেবল সে তার পূর্বের স্বামীর কাছে ফিরে গিয়ে পুনরায় বিয়ে করতে পারবে। এই কথাগুলো ভাবতে ভাবতেই আমার মাথাটা কেমন যেন ঘুরে উঠল। আমি বুঝতে পারছিলাম না মা আমাকে এইসব কথা কেন বলছেন। আমার মনের আশঙ্কা সত্যি করে দিয়ে মা আমার দিকে করুণ চোখে তাকালেন। তার চোখ দুটো ছলছল করছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, দেখ বাবা, ঘরের কথা বাইরে গেলে মান সম্মান কিছুই থাকবে না। লোকে নানা কথা বলবে, ছি ছি করবে। তাই আমি তোর মামাকে একটা বুদ্ধি দিয়েছি। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মা বললেন,
আমি তোর মামাকে বলেছি রিফাতের সাথে ওর এই হিল্লা বিয়েটা দেওয়া হোক। ঘরের ছেলে, তাই সবটা ঘরেই থাকবে, বিষয়টা বাইরে জানাজানি হবে না। তোরা দুদিনের জন্য একসাথে থাকবি, তারপর তুই তালাক দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোর মামা ও মামি আবার একসাথে হতে পারবে। প্রস্তাবটা শুনে আমার কান গরম হয়ে গেল, মাথাটা ঝিমঝিম করে উঠল। আমি তীব্র আপত্তি জানিয়ে বললাম, না, এটা কিছুতেই হতে পারে না। তুমি এটা কি বলছো মা? আমি আমার মামিকে বিয়ে করব? অসম্ভব, আমি পারবো না। আমার গলার স্বর রাগে উঁচু হয়ে গিয়েছিল। আমি কোনোভাবেই এই বিষয়টা মেনে নিতে পারছিলাম না। মা আমার হাতটা ধরে অনুনয় করে বললেন, বাবা, আমার কথাটা শোন, তোকে কি সত্যি সত্যি বিয়ে করতে বলছি? এটা তো শুধু একটা অভিনয়। পরিবারের সম্মান বাঁচানোর জন্য তোকে এইটুকু করতেই হবে। তুই কি তোর এই মায়ের কথাটা রাখতে পারবি না? মায়ের মুখের দিকে তাকিয়ে আমার মনটা গলে গেল। তার চোখের জল, তার অসহায় অনুনয়ে আমার বুকের গভীরে গিয়ে আঘাত করল। আমি বুঝতে পারছিলাম তিনি কতটা আশা নিয়ে আমাকে এই কথাটা বলছেন। আমি আর কোনো উত্তর দিলাম না, চুপ করে রইলাম। আমার এই নীরবতাকে মা সম্মতি হিসেবেই ধরে নিলেন। কথা বলতে বলতে কখন যে গাড়িটা মামার গ্রামের কাছাকাছি এসে পড়েছি তা আমি খেয়ালই করিনি। গাড়ি থেকে নেমেই কিছুটা হাঁটতে হলো। চারপাশে শান্ত সবুজ পরিবেশ আমার ভেতরের অস্থিরতাকে যেন আরো বাড়িয়ে দিল, কিছুটা প্রশান্তিও দিচ্ছিল। আমরা যখন মামার বাড়ির উঠোনে পৌঁছলাম, দেখলাম মামা একটা পুরনো কাঠের চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছেন। আমাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো লাল, মুখটা শুকিয়ে গেছে। আমাকে দেখা মাত্রই তিনি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন। তার কান্নারুদ্ধ কণ্ঠস্বর আমার কানে বাঁধল, ভাগ্নে, তুই এসেছিস, তুই পারবি আমার সম্মানটা রক্ষা করতে, আমার জীবনটা বাঁচা ভাগ্নে। মামার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি মুখে কিছু বলতে পারলাম না। মা আমার হাত ধরে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। আমার মন তখন এক অজানা আশঙ্কায় ভুগছিল। আমি আগে কখনো মামিকে দেখিনি। আমার মনে তার একটা কাল্পনিক ছবি ভাসছিল। ভেতরে ভেতরে আমি তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলাম। ঘরের ভেতরটা বেশ সাদামাটা, মধ্যবিত্তদের বাড়িঘরের অবস্থা যেমন হয় তেমনই। মেঝে পাকা, ওপরে টিনের চাল। আসবাবপত্র বলতে একটা পুরনো খাট আর কয়েকটা চেয়ার আসবাবপত্র। আমি চারপাশে চোখ বোলাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তেই একজন মহিলা প্রবেশ করলেন। তাকে দেখে আমার হৃদয়স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার মনে হলো আমার বুকের ভেতর থেকে প্রাণ পাখিটা বুঝি উড়ে বেরিয়ে গেল। নীল রঙের একটা সাধারণ শাড়ি, তাতেও তাকে অসাধারণ লাগছিল। বয়স 27 কি 28 হবে। শরীরটা অতিরিক্ত মোটা আবার রোগা নয়, যাকে বলে একেবারে নিখুঁত বাঙালি নারীর গঠন। গায়ের রং এতটাই ফর্সা যে মনে হচ্ছিল দুধে আলতায় মেশানো। ঘন কালো চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে, মায়াবী দুটো চোখ, আর সেই চোখে কি এক গভীর বিষাদের ছায়া। তার হাতে একটা ট্রেতে দুটো চায়ের কাপ। তিনি প্রথমে মায়ের হাতে একটা কাপ দিলেন, তারপর আমার দিকে এগিয়ে এসে কাপটা বাড়িয়ে দিলেন। আমি তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তার সৌন্দর্য আমার সমস্ত কল্পনাকে হার মানিয়ে দিয়েছিল। আমার কলেজের সুন্দরী বান্ধবীরা, যাদের নিয়ে আমার এত অহংকার ছিল, তারাই এই নারীর সৌন্দর্যের কাছে যেন চুনোপুটি, একেবারে নস্যি। মামি নিচু গলায় বললেন, চা নাও, ঠান্ডা হয়ে যাবে। আমার ঘোর কাটল মায়ের কথায়। মা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হ্যাঁ রে রিফাত, তুই হা করে কি দেখছিস? এই হলো তোর মামি। চা খেতে খেতে কিছু সময় পরই মামি মামার দিকে তাকিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করে বসলেন। তিনি আমার দিকে ইশারা করে মামাকে বললেন, তবে কি এটাই আমার দুদিনের বর? কথাটা বলার সময় তার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি লেগেছিল, যা আমার নজর এড়ায়নি। তারই সরাসরি প্রশ্নে মা আর মামা দুজনেই যেন একটু অপ্রস্তুত হয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই পরিস্থিতি হালকা করার জন্য হু হু করে হেসে উঠলেন। মা আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে রিফাত, তুই লাজি তো? সারা রাস্তা ধরে যে আমি না করে এসেছি, সেই আমি মামির ঐশ্বরিক রূপ দেখে এক মুহূর্তে আমার সমস্ত আপত্তি ভুলে গেলাম। এটা চটি গল্পের মতো ভয়েস ওভার করে দে। আমি প্রায় সাথে সাথেই বলে উঠলাম, হ্যাঁ, অবশ্যই রাজি। আমার উত্তর শুনে মা আর মামার মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। এরপর আর দেরি হলো না, কাজী ডাকা হলো এবং খুব তাড়াহুড়ো করে প্রায় লোকচক্ষুর আড়ালে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। বিয়ে শেষ হবার পর রাতের বেলা দেখা দিল এক নতুন সমস্যা। মামার বাড়িতে থাকার ঘর একটাই, ভেতরে একটা বড় খাট আর বাইরে বারান্দায় একটা ছোট্ট চৌকি। যেহেতু এখন কাগজে কলমে আমি আর মামি স্বামী স্ত্রী, তাই আমাদের দুজনকেই ভেতরের ঘরেই থাকতে হবে। মা পাশের বাড়ির এক কাকিমার সাথে কথা বলে রাতে ওখানেই থাকার ব্যবস্থা করলেন, আর মামাকেও বলে দেওয়া হলো অন্য কোথাও রাতটা কাটিয়ে দিতে। নিজের ঘরে স্ত্রীকে রেখে অন্য বাড়িতে রাত কাটানোর যন্ত্রণাটা যে কি
তা হয়তো মামার মুখ দেখেই কিছুটা আঁচ করতে পারছিলাম। আমি যখন ঘরে ঢুকলাম দেখলাম মামি বিছানাটা গোছাচ্ছেন। বিছানায় দুটো বালিশ পাশাপাশি রাখা, আর খাটের ওপর বিছানায় কয়েকটা সুন্দর ফুল রাখা আছে। হয়তো কোনোভাবে লোক দেখানো একটা বাসর রাতের আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছেন। ঘরের ভেতর একটা চাপা নীরবতা আর অস্বস্তি বিরাজ করছিল। সারাদিনে মামির সাথে টুকটাক কথা বলে আমি এটা বুঝতে পেরেছিলাম যে তিনি বেশ রসিক এবং বুদ্ধিমতী একজন মহিলা। তিনি আমার কলেজ জীবন, আমার পড়াশোনা, এমনকি আমার গার্লফ্রেন্ডদের ব্যাপারেও প্রশ্ন করেছিলেন। আর সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে তিনি আমার বডি সম্পর্কে আর জিম করার গল্প শুনেছেন। তার কথায়ও কৌতূহলে কোনো জড়তা ছিল না, যা দেখে আমি অনেকটাই অবাক হয়েছিলাম। আমি খাটের একপাশে গিয়ে বসলাম। কি বলবো বা কি কথা দিয়ে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। হুট করে মনে হওয়াতে আমি পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলাম। বক্সটার ভেতরে ছিল একটা সোনার আংটি। এই আংটিটা আমি আমার বর্তমান গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু এই মুহূর্তে সামলানোর জন্য আমার সিদ্ধান্ত বদলে ফেলেছিলাম। আমি বক্সটা খুলে তার সামনে ধরলাম। সোনার আংটিটা আবছা আলোতেও চিকচিক করে উঠল। আংটিটা দেখে মামির মুখটা এক মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। তার চোখ মুখে ফুটে উঠল শিশুর মতো সরল আনন্দ। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এটা আমার জন্য? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানো, তোমার মামা আমাকে খুব ভালোবাসে, কিন্তু এত বছরেও সে আমাকে কখনো একটা সোনার জিনিস কিনে দিতে পারেনি। অভাবের সংসার তো। কথাটা শেষ করতে পারলেন না। তার গলাটা ধরে এলো। আমি বুঝতে পারলাম এই ছোট্ট উপহারটা তার কাছে কতটা মূল্যবান। তিনি খুশিতে প্রায় আত্মহারা হয়ে তার ডান হাতের আঙুলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, তবে পরিয়ে দাও। আমি সাবধানে আংটিটা নিয়ে তার সুন্দর আঙুলে পরিয়ে দিলাম। আংটিটা তার ফর্সা আঙুলে খুব সুন্দর মানিয়েছিল। তিনি আনন্দে এতটাই অভিভূত হয়ে গেলেন যে খুশিতে লাফিয়ে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমিও তাকে জড়িয়ে ধরলাম। তারপর আমি ঠাট্টার সুরে তার কানের কাছে মুখ নিয়ে বললাম, আজ রাতে কিন্তু সবাই যা করে আমরাও কিন্তু তাই করব। আমার এই দুষ্টুমি ভরা কথায় তিনি লজ্জা তো পেলেনই, বরং আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে তিনি বললেন, আচ্ছা তাই নাকি? আমিও দেখব আমার ভাগ্নের গায়ে কত জোর। মামির এই কথায় আমি আর এক মুহূর্তই দেরি না করে কাজে লেগে গেলাম। সেই সময় তার অভিজ্ঞতা আমার জীবনের সমস্ত অভিজ্ঞতাকে হার মানিয়ে দিয়েছিল। কাজ শেষে যখন আমি মামির দিকে তাকালাম, তখন তিনিও আমার দিকে তাকালেন। দুজনের চোখাচোখি হতেই আমরা একসাথে হেসে উঠলাম। আমাদের সেই হাসিতে কোনো লজ্জা ছিল না, ছিল এক পরিতৃপ্তি হাসি। মামি বললেন, যাই হোক, তোমার মামা সেদিন রাগ করে আমাকে তালাক দিয়ে খুব একটা খারাপ করেনি, না হলে আজই সুন্দর খেলাটা তো খেলাই হতো না। তার এই কথায় আমি অবাক হলাম, কিন্তু কোনো উত্তর দিলাম না। এরপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল মায়ের ডাকে। তিনি বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছিলেন। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুললাম। মা আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিলেন। আমরা একসাথে নাস্তা সারলাম। এরপর 10টা-11টা নাগাদ যেই কাজটার জন্য এখানে আসা, সেটা সম্পন্ন করার সময় হলো। আমি সকলের সামনে মামিকে 3বার তালাক শব্দটা উচ্চারণ করে আমাদের সেই 24 ঘন্টার সম্পর্ক ছিন্ন করে দিলাম। এরপর আমি আর মা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এর কিছুদিন পরেই মামা আর মামির আবার নতুন করে বিয়ে হয়। তারা সব রাগ অভিমান ভুলে গিয়ে সুখে শান্তিতে সংসার শুরু করেছেন। এতে আমি অনেক খুশি হলাম। তারা সুখে থাকুক, এটাই চাই সব সময়। বন্ধুরা, পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্পে। ভালো থাকবেন।